সাগরার তেরো নদী পারে তেরো নদী পারে ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে শেখায় দেখে এলেন তারে সাগরের পারে এক রূপকারী দেশ স্বপ্নে দেখা রাজিত না থাকে বাইরে থেকে আপনার গানের গলা শুনে আমি ভেতরে ঢুকে আমার গানের গলা হাসছেন যে কেন? গলাটা তো আপনার খারাপ নয়। এ সঙ্গীতের নাম কি জানেন? বাথরুম সং, চান করার সঙ্গীত। বাথরুম সং, হ্যাঁ, চান করার সঙ্গীত। এই সঙ্গীতের কোনো সুর নেই, তাল নেই, ছন্দ নেই, যেমন ভাবে বুঝি রচনা করে গাওয়া যায়। এই এই শ্যামা সঙ্গীতের সঙ্গে হিন্দুস্তানের গান জুড়ে যেতে পারে, আবার তার সাথে ক্লাসিক মিউজিক জুড়ে দিয়ে সরস্বতী রবীন্দ্র সঙ্গীত হয়ে যেতে পারে। মানে সঙ্গে মুডের ওপর নির্ভর করে, বুঝলেন না? তাহলে আজকে আপনার মুডটা বেশ ভালোই আছে বলে। তা বলতে পারেন। তা অফিসে আপনার কি সব ঝামেলা হচ্ছিল না? কবে মিটে গেছে? অফিসের বস এখন আপনার হাতের মুঠোয়। তা মা লক্ষ্মী আরে ওই এক অফিস বটে, অফিসের অফিসারটি না বজ্জাতের ঝাঁক, সব সময় চেষ্টা করে কিভাবে মেয়েদেরকে তার অফিসে আটকে রাখা যায়। না না না, সেই রকম বিপজ্জনক অফিস হলে হ্যাঁ মা লক্ষ্মীকে ছাড়িয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে আসবেন? ছাড়িয়ে নিয়ে এলে তার খাবার জুটবে কোত্থেকে? কেন? আপনার রোজগারই তো তার খাওয়া জুটবে। কেন? আমার টাকায় আমি তাকে খাবো কেন? হিস হিস হুস হুস, যার যার, হ্যাঁ, তার তার। এ আবার কি কথা? স্বামীর টাকায় তার স্ত্রী খাবে, এর মধ্যে যার যার তার কোত্থেকে আসে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই দুজনে রোজগার করি তো, তাই মনে হয় যে আমার টাকায় আমি খাবো, তোমার টাকায় তুমি খাবে। না না দীপক বাবু, এই ধারণাটা ঠিক নয়। আরে আপনারা কেনই বা বাড়ির বউদের এই চাকরি করতে পাঠান, আমি তো ভেবেই উঠতে পারি না। দীপক মিত্র বলে কেউ কি থাকতে? দীপক মিত্র বলে কেউ কি থাকে? আপনি একটু গিয়ে বলে দিন তো যে এই নামে এই বাড়িতে কেউ থাকে না। এই, কেন বলুন তো? আরে আরে উপকার হয়, উপকার। আপনি একটু গিয়ে বলে দিন না। চিঠি লিখে রেখেছি বুঝলি, এখনো পোস্ট করা হয়নি। এই 3 মাস হবে ধর। থাকতে ওকে কতবার বলেছি যে আমার কাছে এসে কয়েকদিন থেকে যা, থাকেনি। এই দেখুন না, এখন এলো তো, কিছুক্ষণ পরেই আবার চলে যাবে। সে কি করে হয়? এই দাদার কাছে এসেছো, অন্তমকে 2 দিন মা লক্ষ্মীর সাথে দেখা হলো না। আমি আজকে এখন যাই, তাহলে এখন আপনি আসুন আসুন। আচ্ছা দাদা, মা লক্ষ্মী ও এক মেয়ে আছে বুঝলি, ওকে খুঁজতেই ও এখানে আসে। তাকে এখানে খুঁজছো কেন? ওই এক ছিটের লোক বুঝলি না, যখন তখন বাড়িতে ডিস্টার্ব করে। তুমি
শুটিং ছেড়ে দিয়ে এখানে বাড়ি ভাড়া করলে কেন দাদা? জায়গা হচ্ছিল না, বুঝলি না? ওই অত বড় ঘরে তোমার জায়গা হচ্ছিল না? তুই যে ঘরটা দেখে গেছিলি, হ্যাঁ এটা তো সেই ঘরটা নয়। আমাকে আর একটা ছোট্ট ঘরে থাকতে দিয়েছিল, একদম নড়াচড়া করা যেত না, ভীষণ রাগ হয়েছিল, তাই তো আমি ছেড়ে দিয়ে চলে এলাম। কিন্তু হোটেলের ম্যানেজার তো সে কথা বললো না। হ্যাঁ, সে বললো তুমি নাকি একদিন এক ভদ্র মহিলাকে সঙ্গে করে হুটপাট করে তোমার জিনিসপত্র নিয়ে চলে এসেছো। ভদ্র মহিলা? ঠিক নয় বুঝলি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কোন ভদ্র মহিলা তোমার সঙ্গে ছিল? তো তুই এসে থেকে শুধু আমাকে জেরাই করছিস। আচ্ছা বাড়ির খবর তো আমাকে কিছু বললি না। বাড়ির খবর তোমার জানার ইচ্ছে থাকলে তুমি চিঠিপত্র দেওয়া বন্ধ করে দিতে খবর না পেয়ে ও পাগলের মতো তুমি করছো আমার তো কিরকম এই দেখো এটা আমার সন্দেহ করার কি আছে বলতো? একটু জায়গা পাল্টাপাল্টির ব্যাপার হয়েছে আর কি। একটু নয়, আমার তো মনে হচ্ছে অনেকটাই হয়েছে। ও, ভেতরে আবার একটা ঘর আছে বুঝলি? পড়েই থাকে। মানে ঘর নিয়ে তুমি কি করো? কিছু নয়। আচ্ছা ঠিক আছে আমি দেখে আসি আচ্ছা যাই, আমি এবার ঘর না তুই তো আমরা তো ঠিক জানো দিদি। মা আমাকে সব কিছু দেখে শুনে খোঁজ খবর নিয়ে আসতে বলেছে। একবার দেখেই আসি। ওই বিশ্রাম না নিয়ে কেন এত তাড়াহুড়ো করছিস বলতো? বর্ষাতে এক করি বেরিয়ে চলে গেল খুব অসহায় হয়ে গেছে একাজে পড়ে গেল। ঘরটা তো একেবারেই পড়ে থাকে না। রীতিমতো ব্যবহার করা ঘর, আর সব কিছু জিনিস পরিপাটি করে সাজানো গোছানো। আমি গুছিয়ে রাখি, বুঝলি তো? আমি ছাড়া না হলে কে গুছিয়ে রাখবে বল? তুমি গুছিয়ে রাখো? জন্মে কোনোদিন এসব করেছো? আমি না করলে কে করবে? বিদেশে থাকলে এরকম কে একটু আধটু করতে হয়। আচ্ছা দাদা, ভেতরের ঘরে রান্নায় দেখলাম অনেকগুলো শাড়ি ব্লাউজ ভাঁজ করে রাখা আছে, ওগুলো কার? হ্যাঁ, ওগুলো ওগুলো তো রাধুনি। রাধুনি? হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, আমি একটা রাধুনি রেখেছি। রান্না, কাপড় কাচা, বাসন মাজা সব করে দেয়, মানে খুব কাজের মেয়ে ছেলে। তা তুমি জোটালে কি করে? ওই জুটে গেল, একদিন এসে বললো দাদা আমি বিপদগ্রস্তা, আমার স্বামী আমাকে খেতে দেয় না। তো আমিও, আমার মনটা খুব খারাপ লাগলো, বললাম ঠিক আছে তুমি এখানে থেকে যাও, তোকে রেখে দিলাম। আচ্ছা, ওই মেয়েটাকে রেখে কি আমি কোনো খারাপ করেছি বল অনল? ভালো না খারাপ সেটা তুমিই জানো দাদা, কিন্তু তার শাড়ি ব্লাউজের সঙ্গে তোমার জামা প্যান্ট এক আল্লায় রাখাটা আমার ভালো ঠেকছে না। তাই নাকি? রেখেছে বুঝি? হ্যাঁ, না বকে দেবো, ঠিক করে বকে দেবো, তুই দেখ। অনল চল চল, আমরা বাড়ির জন্য কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে আসি, তুই তো আবার কিছুক্ষণ পরেই চলে না না, যাবি। আমি আর যাবো না। হ্যাঁ, যাবি না? এই তো দেখছি তোর সুবুদ্ধি হয়েছে। বলছি অফিস থেকে ফিরলেন কখন? হ্যাঁ কাজী তোমার কি দরকার? রাধুনির মতন থাকবে বুঝলে? আমি অত্যাচার করে বলে তোমাকে আমি দুমুঠো খাবার জায়গা করে দিয়েছিলাম, সেই সুযোগ নিয়ে তুমি দেখি আমার তোমাকে আমি দূর দূর করে দাঁড়িয়ে কি? আমার খেয়ে আমার পড়ে আমার কথাকে আবার তেমন বলা হচ্ছে? আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ? হ্যাঁ, দেখ দেখ দেখ, আজকালকার রাধুনিদের অ্যাটিটিউড দেখ। বাড়ি এই যে বাইরের লোকের সামনে বাইরের লোক, হ্যাঁ, ও আমার ছোট ভাই অনল, ওই তো তোমার বাড়াবাড়িটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? হ্যাঁ, পারছি না, তুই কি বুঝতে পারছো না? পারছি না। এসো ভেতরে এসো। এত বড় স্পর্ধা তোমার, হ্যাঁ? যে তুমি তোমার শাড়ি ব্লাউজ আমার জামা কাপড়ের সাথে রাখো, হ্যাঁ? তাই তো বলি। এসো। দাদা
বেয়াটা ছেলে জামা কাপড়ে নাকি হলুদ হলুদ গন্ধ। আমি কি অন্যায় করে ফেলেছি দাদা বাবু? লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স, গেট আউট আই সে। দাদা বাবু আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, স্বামীর ঘর করতে পারলাম না, আপনার দয়ায় দুমুঠো খেতে পাচ্ছিলাম, আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আচ্ছা, এরকম আর হবে না তো? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন হবে না, কান ধরছি কোনোদিন। আচ্ছা ঠিক আছে, চলে যাও, যাও, এই ঘর আর বেশি আসবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা বাবু আপনার ছোট ভাই এসে আপনার ছোট ভাইয়ের জন্য একটা চা করে আনবো? হ্যাঁ তাই বানাও, এটা আবার জিজ্ঞেসের কি আছে? খাবার বানাবো? কি হলো? হ্যাঁ করে এখানে দাঁড়িয়ে কি শুনছো? দেখছো না ও বলছে খাওয়া দাওয়া করে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে, যাও এখান থেকে। যাচ্ছি তো। চা ধমকে দিয়েছি না, একদম ভয় পেয়ে গেছে বুঝলি। আচ্ছা দাদা, এই চেহারা জামা কাপড় দেখে তো রাধুনি বলে মনে হয় না। হয় না? না, কিরকম ভারী শাড়ি পরে আছে দেখেছো? আর যে কাপড়ের শাড়ি হাতে করে এনেছিল না, সবগুলোই বেশ দামি শাড়ি। ভালো করে কোট কভার নিয়ে কাজে লাগিয়েছো তো? ওটা তো আমি লক্ষ্য করিনি। রাধুনি এই দাঁড়া, এই রাধুনি, শোনো একবার। তুমি ওকে রাধুনি বলে ডাকছো কেন? আমার কি করে নাম নেই? না না, নাম কেন থাকবে না, নাম আছে, কিন্তু আমি ওকে রাধুনি বলেই ডাকি। দাদা বাবু কি বলছে? দাদা বাবু কি বলছিলেন দাদা বাবু? শোনো শোনো রাধুনি, শোনো, আমি শাড়ি এত দামি দামি শাড়ি ব্লাউজ তুমি কোথা থেকে পাও? হ্যাঁ এই কথাই এই কথা দাদা বাবু, আমার বিয়েতে পাওয়া শাড়ি এগুলো দাদা বাবু। আমি আমার শাশুড়ির ওখান থেকে পালিয়ে আসার আগে নিয়ে চলে এসেছিলাম। রাধুনির চাকরি করে তুমি এত দামি দামি শাড়ি ব্লাউজ পরো, তাই আমার সন্দেহ হয়। সন্দেহ করবেন না দাদা বাবু, আমি চুরি করি। ব্যাস ব্যাস, ও এত কান্নাকাটির কি আছে? তুমি তুমি যাও, তুমি ঘরে যাও। ছোট দাদা বাবু, আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। কাজকর্মে খুব চটপটে বুঝলি, তাই আমি এই ছোট ছোট প্রস্তুতিগুলো আমি আর ধরি না। পরিবর্তন আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু খানা ঘর ভাড়া করেছো, রাধুনি রেখেছো। কমফর্ট, একটু আরাম, বুঝলি না? আরে বয়স হচ্ছে তো নাকি? ভালো জানতে হয়। ও বাবা, তাই নাকি? মাকে গিয়ে বলতে হয় তাহলে। মাকে কি আবার কি বলবি? হ্যাঁ, ওই যে তোমার বয়স হচ্ছে। এই সব কথা আমার মা বাবাকে গিয়ে কি বলে নাকি? চল চল অনল চল, মুরগি খাবি? মুরগি মুরগি, হ্যাঁ, রাধুকে তো বলাই হয়নি, রাধুনি যা মুরগির রোস্ট রাধো না, একদম ফার্স্ট ক্লাস। তুই চাটা খেয়ে চল, দুই ভাইয়ে গিয়ে মুরগি কিনে নিয়ে আসি। আমার একটা হকি স্টিক কিনতে হবে দাদা। আরে দেবো রে বাবা দেবো, আর তোর কি দরকার আছে তুই আমাকে বলতো? ছোট দাদা বাবু, এই নিন চা। চাটা নে। এই রাধুনি, আমরা মুরগি আনতে যাচ্ছি বুঝলে। ভালো করে কিন্তু রোস্ট তৈরি করতে হবে। কি আর বলতে হবে না দাদা বাবু, ওনাকে ভালো করে না খাওয়ালে এই শাশুড়ির কাছে আর নিন্দে করবে। ব্যাস ব্যাস, বেশি কথা বলবে না একদম, বুঝতে পারলে? যাও, এই ঘরে আর বেশি আসবে না এখন। ঠিক আছে, আসলে ছোট দাদা বাবুকে দেখছি তো, তাই কথা বলতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও দমন করতে হবে, ঠিক আছে? Understand? যাও। আরে এই অপকণ্ড, তুই আমাকে কিছু না বলে অফিস থেকে চলে এসেছিস? আমি তো তোকে যারা বড় খস্তা করতে গিয়ে নিজেই রাম ছাগল হয়ে গেছি। শোন না কোনো আরে এই বৌদি কোথায়? যখন তখন বাড়িতে ঢুকলেই হলো। ওর কাছে এসেছি। আরে আমি তো
তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আরে কি কথা বল, আমি এখানেই শুনছি। আরে ভীষণ ব্যাপার, এখানে বলা যাবে না। আরে মোষের মতো টানা খেলতে করছিস কেন রে? বোঝ না রে আরে শালা। কিসের বিপদ? একদম বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছি, আর আসতে পারবে না। তা তো বুঝলাম, কিন্তু তুমি ওখানে টানতে টানতে বাইরে নিয়ে গেলে কেন? আরে বড্ড পেটু, খেতে না দিলে না এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে দেবে। আচ্ছা দাদা, ও বৌদি বৌদি কেন করছো? বৌদি বৌদি ও ঠাট্টা করছিল একটু। চল চল আমরা একটু মুরগি কিনে নিয়ে আসি, চল। বাইরে কে করে নাড়ছে? নাড়তে দে নাড়তে দে, ওই শালাই এসেছে। আমরা দরজা না খুলে চুপ করে বসে থাকবো, যেমন আমরা ঘুমিয়ে আছি মনে হবে। আবার কি? দরজাটা খুলে থাকো, কোনো জরুরি দরকারও তো থাকতে পারে। দেখবি দেখবি, কেউ নয়, ওই শালাই এসেছে, দেখবি। আপনি কি হাত পা ছড়িয়ে এক্সারসাইজ করছেন নাকি? না স্যার, নমস্কার স্যার, নমস্কার। আসলে একটু হাতে ফিকি ব্যথা লেগে গেছিল, ওই জন্য ছুঁড়ে দেখছি স্যার, মানে ঠিকঠাক খেলছে নাকি। আপনি স্যার বসুন না, স্যার এখানে বসুন না। মিস্টার মিত্র, এই বাইকটা আপনাদের পক্ষে বেশ ভালোই হয়েছে। ও কথা বলবেন না মিস্টার মিত্র, আফটার অল জয়েন্ট ইনকাম আপনাদের। মিস্টার মিত্র, এ আপনার স্ত্রী বাড়িতে নেই? আমি বাইরে যাচ্ছি। ওই এমনি অনল কোথায় গেল স্যার? বাইরে গেল। একটা মেসাকার হয়ে গেল স্যার। কি হলো? স্যার স্যার আপনি নমস্কার স্যার। আমি দেখতে গেছি মিস্টার মিত্রের অফিস যাওয়ার জন্য তার স্ত্রী আর কোনো অসুবিধা আছে কি? অসুবিধা কেন হবে স্যার? আপনি কি সুবিধা করে দিন। আর কোনো অসুবিধা নেই। দেখো, তোমার ভাই কোথায় গেল? বাইরে গিয়ে গাড়ি ঘোড়া দেখছে, গ্রামের ছেলে তো। মিস্টার মিত্র, আমি আজ আর কিছু খাবো না, নট ইভেন এ কাপ অফ টি। তা বললে কি করে হয় স্যার? এতদিন পর আমাদের বাড়ি এসেছেন। আই উইল কাম অ্যাগেন, সেই সময় হবে। ঠিক আছে মামা, ঠিক আছে, জোর করবো না। আপনাদের ল্যান্ডিং লোককে জোর করা মানে অসভ্যতা। মিস্টার মিত্র, ইউ আর ভেরি প্রমোটিভ রিপ্লাই। আপনার কথা শুনে বেশ আমার আনন্দই লাগছে। আমার অফিসে করে যদি মেয়েদের কাজের সুযোগ থাকতো, আপনাকে একটা ভালো পোস্টে আমি চাকরি দিতাম। থ্যাংক ইউ স্যার। মিস্টার মিত্র, আপনি বলেছিলেন একদিন আমার বাড়ি আসবেন, কই এলেন না? যাবো স্যার, একদিনে উঠেই যাবো। যদি মিস্টার মিত্রের আপত্তি না থাকে। না না স্যার, আপত্তি করবো কেন? এখনই নিয়ে যান না। না, আই এম সরি, আজ হবে না। আজ আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, এক্ষুনি চলে যেতে। কাম এনি ডে ইউ উইল লাইক। যদি যেতে আপনারা না করেন, মিস্টার মিত্র আপনাকে পৌঁছে দেবে। কি মিত্র? হ্যাঁ স্যার, ওকে পৌঁছে দিতে হবে না, এ দুনিয়া চষে খায়, নিজেই যেতে পারবে। অনেকদিন পর একটু প্রাণ খুলে হাসতে পারলাম। হাসার তত্ত্ব সবসময় থাকে না। আপনাদের এখানে এসে একটা অন্যরকম স্বাদ খুঁজে পেলাম আমি। আসতে আসি, নমস্কার মিস্টার মিত্র। যাবেন স্যার? হ্যাঁ, আমি আসছি। আরে আপনার হাতে এটা কি? আমার কপাল কপাল তো কপালেই থাকে। গেছে। দাদা দাদা তুমি বিয়ে করেছো, গোপন করার অনেক চেষ্টা করেছিলে, শেষ পর্যন্ত অফিসারের সামনে আর চাপতে পারোনি। আমি 7টার ট্রেনে বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে চিঠিপত্র না দেওয়ার কারণ আমি মাকে বুঝিয়ে বলবো। এরপর বিপদটা কি হবে বুঝতে পেরেছেন? তা আমি কি করে বুঝবো? আপনি আপনি কেন মিথ্যে করে বললেন যে আপনার স্কুলে কেউ নেই? বলেছিলাম নাকি? কেন বলেছিলাম বলুন তো? আমি কি করে জানবো? আরে বাবা, একটা বুদ্ধি দিন, আমি তো চলে আসছি। আরে এই শুনুন, ছাতা মারতে এখন অনেক দেরি আছে।
নিয়ে আসুন। এই নিয়ে রে, বিপদটাকে সামলাতে বুঝি। ওরে বাবা, কি লজ্জা, আমি লজ্জা কি রে বাবা? দিন গলিব সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা কান্না হাসি তারা শুনল না শুনল না সে যে আমার নানা ওই আয় আয় ভেতরে আয়। কিছু করছিলাম না রে, কিছু করছিলাম না। দীপকদা বাড়িতে নেই নাকি? না লোকে বেশ ভালোই বলতে হবে, নাহলে তো স্বামী সাজার শর্তে কত সহজে কেউ রাজি হতো না। হ্যাঁ ভালো তো নিশ্চয়ই, কিন্তু কতদিন আর এইভাবে থাকবো বলতে পারিস মঞ্জু? একটা চাকরির জন্য আমাকে কত মিথ্যে জাল বুনতে হচ্ছে বলতো। দিনের পর দিন আমাকে মিথ্যে অভিনয় করে যেতে হচ্ছে। এক এক সময় আমার মনে হয় দীপক বাবুর কাছে আমি সমস্ত সত্যি কথা বলে দিই, কিন্তু কিন্তু তারপরে ভীষণ ভয় হয় জানিস। সবচেয়ে বেশি শুনি দীপক বাবু যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি যে মাছ সমুদ্রে পড়ে যাব। আরে বোকার মতো সব কেন বলতে যাবি বলতো? তারও তো একটা ভবিষ্যৎ জীবন আছে বল। যদি আমি ঠাট্টা করে তাকে বলি সহজে তোমাকে মুক্তি দেব না, কিন্তু কিন্তু মনে মনে তো আমি ঠিকই জানি যেদিন ওর বিয়ে ঠিক হয়ে যাবে সেই দিন তো ওকে আমায় মুক্তি দিতেই হবে। সেদিন সেদিন আমার কি উপায় হবে বল তো মঞ্জু? ভগবানই বাঁচার পথ দেখিয়ে দেবেন রে, এখন থেকে অত ভাবার কি আছে? ভাবনা হয় রে মঞ্জু, ভীষণ ভাবনা হয়, তুই বুঝবি না। আমি তোর কাছে একটা দরকার এসেছিলাম মিতা, বুঝলি? বল আমার বল না, আমি শুধু আমার কথাই বলে যাচ্ছিলাম, তোর কথাটা বল। দিদির ব্যাপারটা তো তুই সবই জানিস, আর আর ওই শয়তান জামাই বাবুকেও তুই খুব ভালোই চিনিস। বাবা সে আবার চিনবো না? হাড়ে হাড়ে চিনি। তুই যদি একটু হেল্প না করিস না, দিদিকে বোধহয় আর হসপিটাল থেকে বাড়ি আনতে পারবি না। কেন রে? কি বলছিস তুই? আর তাছাড়া আমি নিশ্চয়ই হেল্প করব। তুই আমার জন্য যা করেছিস মঞ্জু, আমার বাবা মা থাকলেও বোধহয় আমার জন্য তা করতো না। তুই বল আমাকে কি করতে হয়, তুই বল বল না, আমি তোর জন্য সব করব। দিদি এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। তাই বুঝি? আর আমি ওই হসপিটালের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করেছিলাম জানিস। তিনি বললে কি বললেন? যে হাজবেন্ড এসে খাতায় সই করলেই নাকি উনি পেশেন্টকে ছেড়ে দেবেন। কিন্তু কিন্তু জামাই বাবুকে হসপিটালে হাজির করারও তো আর আমার সাধ্য নয় রে। তুই যদি দীপক বাবুর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করতে পারতিস না, খুব ভালো হতো রে। দিদির যা মনের অবস্থা দেখলাম, দিদিকে দুদিনের মধ্যে হসপিটাল থেকে না আনতে পারলে ও বোধহয় ওখানেই সুইসাইড করে মারা যাবে। ও বোধহয় ওখানেই সুইসাইড করে মারা যাবে। শোন,
তুই কিছু ভাবিস না মঞ্জু, আমি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবো, তুই শান্ত হ। আমি নিজেও অনেক চেষ্টা করেছি রে মিতা, কিন্তু কিন্তু কিচ্ছু না করতে পেরে আমি শেষে তোর কাছে ছুটে এসেছি। নিশ্চয়ই আসবি, কেন আসবি না? আমি তো আমার বিপদের দিনে তোর কাছে ছুটে গিয়েছিলাম। তুই তুই আমাকে সেদিন বাঁচার পথ দেখিয়েছিস। এই যে বৌদি, এই চুরিটা কোথায় গেল? আপনি ব্যস্ত নাকি? মোটেই ব্যস্ত নই, বসুন আপনি, পরিচয় করে দিই। ও আমার বান্ধবী মঞ্জু। তোমার দাদা আজ থেকে আমারও বান্ধবী। নমস্কার, নমস্কার। আরে মঞ্জু, এই মঞ্জু, ইনি হচ্ছেন তরুণ বাবু। এখন থেকে আপনি আমার বন্ধু। আচ্ছা, তাই হবে। জানেন বৌদি, আপনার কাছে আমাদের কমপ্লেন ছিল। নিজের স্বামী বলে না দেবতা ভাববেন না। দরজার বাইরে দিকে ঘোড়ার মতো লাগিয়ে বাড়ছে। আপনি একটা উল্টে দিলেন না কেন? আরে ঘোড়ার কাজ ঘোড়া করেছে। আগে, তাহলে হজম করে যান, হজম করে যান। আচ্ছা, চা খাবেন তো? আরে নিশ্চয়। আরে কখন তো চা খেতে খেতে লাথি খেয়ে গেছি। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। মঞ্জু, তুই আয় আমার সাথে। মঞ্জু, মঞ্জু হয় মানে আমি এখানে বসে একা ঘোড়া ঘাস কাটবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মঞ্জু, তুই এইখানেই থাক, ওনার সাথে গল্প কর, আমি চাটা করে নিয়ে আসছি। তোর কাছে লাগিয়ে দেবো, বুঝতে এ পারলি? তুমি একটা কাজে লাগিয়ে জানেন তো আমি হাত বন্ধ করে মেয়েদের কাজ করা সুযোগই পাই না। ঠিক আছে, ঠিক আছে। জানেন তো মন্ত্রী দেবী, আমার লাজ লাগছে একটু কম। এই আপনিও তো ভাবছেন আলাপ হতে না দিয়ে এক রাস কথা বলে গেল। আসলে না আমার স্বভাবটা এইরকম। এই কাজ কম করি, কথা বেশি বলি। মন্ত্রী দেবী, আগে তো আপনাকে এই বাড়িতে আগে কখনো আমি দেখিনি। এ বাড়িতে আমি এই বাড়িতে একবারই এসেছি, আজকে নিয়ে তৃতীয়বার। যাকে যাকে এই আলাপ যখন হয়েই গেল, মাঝে মধ্যে এই বাড়িতে আসবেন। আর এমনি আমার দেখা পাবেন। আচ্ছা, বেশ বেশ, আমি চেষ্টা করবো। আচ্ছা মন্ত্রী দেবী, আপনি কোথায় থাকেন বলুন তো? ওই তো, ওই শ্রীমতী লজে। সেখানে তো সব নেই। শ্রীমতী রজে, আর সেখানে সব তো মেয়েরা থাকে। এইভাবে যদি এইভাবে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেললেন। জীবন তো নষ্ট করছি না আমি। আরে নষ্ট করছেন না মানে? সন্ধে হবে না অবধি শ্রীমতী রজার পেটে তালা পড়ে যায়। জীবনে বাকি অঞ্চল থাকে কি? ও বাবা, সে খবরও রাখেন বুঝি? আরে এইরকম মর্মান্তিক ঘটনা কে নাই বা জানে? সবটা তো তাহলে জানেন না বোধহয়। চাকরি করা মেয়েরা কিন্তু রাত 10টা পর্যন্ত লজে আসতে পারে। আরে বাবা, আপনি আবার চাকরি করেন বুঝি? হ্যাঁ, আমি আর মিতা তো ওই একই অফিসে চাকরি করি। বাবা, আরে আজকালকার দিনে জানেন তো, একা লোকের সংসার চলে না। নিজে আপনার যদি হেল্পের দরকার হয়, আচ্ছা, আমার সাথে এই বিষয়ে নিশ্চিন্ত হন। ওর বিষয়ে নিশ্চিত হবে না। এই, আর্থিক ব্যাপারে আপনার কাছ থেকে সাহায্য পাবো। কেন? আমি আপনাকে আর্থিক ব্যাপারে সাহায্য করতে যাবো কিন্তু আরে সাহায্য করা উচিত। আমি তো খুব একটা বেশি মাইনে পাই না। আপনি বেশি মাইনে পান না, তাতে আমি কি করতে পারি? দেখুন, সংসারটা তো আমার একার হবে না। দুজনের জয়েন্ট রেসপন্সিবিলিটি। সংসার থাকতে হলে আমিই চালিয়ে নেবো। কিন্তু শুধু সংসার খরচা নয়, আমাদের খাওয়া পড়া আছে। কিন্তু আমার ধরুন বিয়ে বার দেখতে যাওয়া, বছরে ঘুরতে যাওয়া, জানেন তো, এইগুলো কিন্তু আমার বেশি দিন হবে না। বাড়িতে বেবি ফুড ঢুকে গেলে সব বন্ধ হয়ে যাবে। বাবা, আপনি কি বিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন? আরে আগে থেকেই ভেবে রাখা ভালো। তাহলে নেক্সট লাইফটা ইজি হয় আর কি। আচ্ছা, তা যাকে নিয়ে এত ভাবছেন তারও তো মতামতটা নেওয়া প্রয়োজন নাকি? তাহলে আপনি এতক্ষণ চুপ করেছিলেন কেন? আপনি তো কিছু বলছেন না ভাবে আমি সব ঠিক করে ফেললাম। আচ্ছা বলুন তো আপনার মতামতটা কি এবার? আমি যদি বলি যে আমি অন্য কারোর সঙ্গে সংসারের জয়েন্ট রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ঠিক করে ফেলেছি। হ্যাঁ, তা কতদিন হলো ঠিক করেছেন? এই ধরুন বছর খানেক হলো। কাটিয়ে দিন। কাটিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, কাটিয়ে দিন। এখনো 1 বছরে ভালো করে পাক ধরেনি, অনেক জায়গা দেবের কাঁচা আছে। তাকে ওই শ্রীমতী লজের গেটটা দেখিয়ে আপনি হড়কে বেরিয়ে আসুন। সে কি করে হয়? বেচারা কত আশা করে আছে, আর তাছাড়া আমাকে কত জিনিস প্রেজেন্ট করে জানেন? আমি আপনাকে রানি করে রাখবো। হলো? আরে সে আমাকে নিয়ে গাড়ি করে বেড়াতে যায়। আরে বাবা, তারপর গাড়ি আছে নাকি? হ্যাঁ, নিজে চালায়। কি মজা লাগে আরে জানেন? দূর দূর
যারা বোকা তারাই গাড়ি চালায়। এই সব সময় রাস্তার দিকে নজর রাখতে হয়। এই বুঝি কাউকে ধাক্কা মেরে দিল, এই বুঝি কাউকে চাপা দিয়ে দিল, তাহলে এর মধ্যে মজাটা কোথায়? আমি আপনাকে রিক্সা চাপাবো, রিক্সা। এই রিক্সাওয়ালা রিক্সা চালাবে আর আমরা দুজনে পেছনে তোরে বসে থাকবো। তা আমি রাজি তো? আরে দাঁড়ান দাঁড়ান মশাই, এইসব ব্যাপারে অত সহজে রাজি হওয়া যায় নাকি? আমাকে একটু ভাবতে দিন। বাবু গল্প কেমন জমেছে? গল্প? এ তো রীতিমতো আবেগের ব্যাপার। ছেলের কাছে যদি আর বেশিক্ষণ থাকি না, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। হয়েছে কি? বলার আর কিছুই বাকি নেই। সংসার থেকে বেবি ফুড পর্যন্ত সব বলা হয়ে গেছে। আরে বেচারা, লোকে মানুষ সবার বিয়ে হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। চেষ্টা করেছেন? তো হয় বাবা, ওই চেষ্টাটি আমার কাছে করতে এসো না। আরে আপনি আবার আপত্তি করছেন কেন? এই দেখুন, ছেলে হিসাবে কিন্তু আমি মোটেই খারাপ নই। এই সামনাসামনি আমাকে একটু খারাপ লাগলেও দূর থেকে অ্যাঙ্গেল করে আমাকে দেখবেন রাজপুত্রের মতো লাগে। দূর থেকে অ্যাঙ্গেল করে দাঁড়ান, আপনার ওই রাজপুত্রের মতন চেহারাটা আমি একটু দেখে নিই। আপনাকে দেখি আমার লাভটা কি হবে? আমি তো অলরেডি এঙ্গেজ হয়ে বসে আছেন। হ্যাঁ, সে কি রে মঞ্জু, তুই আবার কবে এনগেজ হলি? বাবা, আমি যা পাল্লায় পড়ে গিয়েছিলাম ও কথা না বলে আমার লক্ষ্যে ছিল রে মিতা। তুই বলছি এমন? আরে বাবা, তরুণ বাবু ভীষণ মজার লোক, সিরিয়াসলি এমন এমন কথা বলবে না। হবে সত্যি সত্যি বলছে। এই তো বৌদি, আপনি ব্যাপারটা তো মাটি করছেন তো? একটু পরীক্ষা আসছিলাম। দেখলাম শেষ পর্যন্ত উনি কি বলেন। আরে আপনি তো বেশ ডেঞ্জারাস লোক মশাই। এইসব ব্যাপারে এরকম রসিকতা করে বলুন তো। ব্যাপারটা কি জানেন বৌদি দেবী? জীবনে আনন্দের স্বাদ আমরা ভুলে গেছি। এটার একটু প্রয়োজন। যে আমাকে গাড়ি চালাবে, আমি তাকে নিয়ে ঘুরতে থাকবো। আমি এখন চলি। দাঁড়ান দাঁড়ান, আপনি যে আমাকে রিকশা চালাবেন বললেন? আপনাকে তো আগেই বললাম, যার যেমন ক্ষমতা। আমার চাইতে যদি কম ক্ষমতা লোক হয়, সে আমাকে বড় গাড়ি চালাবে। তার চাইতে যদি কম ক্ষমতা লোক হয়, সে আমাকে ঠেলা গাড়ি চালাবে। আর তার যদি একদমই ক্ষমতা না থাকে, সে শুধু আপনাকে পিছন থেকে ঠেলে তরুণ বাবু, বলছিলাম মঞ্জুর সঙ্গে তো আপনার আলাপ হয়ে গেল, ও কিন্তু একটা বিষয় ভীষণ বিপদে পড়ে আছে, ওকে আপনাকে একটু সাহায্য করতে হবে। করুণীর বিপদ, তাকে আবার বিপদ থেকে উদ্ধার। আরে এই সুযোগের অপেক্ষাতেই তো আমি এতদিন ছিলাম। বলুন বলুন কি করতে হবে? আপনার বন্ধু বাড়ি আসুক, তার সঙ্গে বসে সব সালাম পরামর্শ করা হবে। আবার আমি ওই লোকটাকে মাঝখানে ডাকলে, আরে ওর হাত পা সমান দুই চলে। যদিও একটা চান্স ছিল, সেটাও ওনার হলো না। আরে বাবা, ধৈর্য ধরুন না, ঠিক হবে। আরে ওরে ওরে মিতা, আমি তো বলে আসিনি রে। ওই শ্রীমতী লজে না একদম বলে আসা হয়নি। ফোন করতে হবে। এখানে আশেপাশে কোনো ফোন আছে নাকি রে? তরুণ বাবু, আরে আমি তো বলি, আমি বলি। চলুন। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো। এ কি তুমি? আমি ঠিকানা কোথায় পেলে? চেষ্টা করলে সাপের মাথার পাওয়া যায়, সামান্য একটা ঠিকানা পাবো না। এরকম বিশ্রী ভাবে তুমি হাসবে না। শত চেষ্টা করেও তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারো।
তোমার ভয়ে আমি লুকিয়ে আছি? আমার ভয় কিনা জানি না, তবে তুমি যে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছো যা আমার কাছে একদম। বাড়িটা বার করতে আমার একটু অসুবিধা হয়েছে, ওই ঠিকানাটা আমার কাছে ছিল না তো, তাই এই নিউ রোডের যত বাড়ি আছে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। এটা তো বেশ ভালোই হয়েছে, একেবারে রাস্তার উপরে। যাক, আমার আসতে আর তুমি কি আমাকে কোনোদিন মুক্তি দেবে না? কি? তুমি আমার কেন ক্ষতি করবে? তোমার সাথে না আমার একটা রিলেশন হয়ে আছে, এই তুমিও আমার কোনো ক্ষতি করবে না, আর আমিও তোমার কোনো। আমি তোমার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি। কেন তুমি এইভাবে আমার পিছু নিয়েছো বলো? তুমি ছেড়ে দিলেও আমি তোমার ছাড়তে পারি, আর বিশেষ করে তোমার সাথে না একটা আমার রিলেশন হয়ে আছে। তুমি একটা ছোট লোক, একটা শয়তান। চলে যাও তুমি। আসবো বলে আমি এখানে আসিনি মিতা। আমার পাওনাটা আমায় দিয়ে দাও, এক্ষুনি এখান থেকে চলে যাবো। না, না, আমি আজ কিছু দিতে পারবো না। দিতে পারবে না? তবে না করো না মিতা। 3-4 মাস তোমার সাথে দেখা না হওয়াতে আমার অবস্থাটা কি হয়েছে তুমি আন্দাজ করতে পারছো? আর যখন তোমাকে আমি সামনাসামনি পেয়ে গেছি, তখন শুতে আসলে সব উজাড় করে নিয়ে মাসের পর মাস আমি এইভাবে তোমাকে কেন টাকা দেবো তুমি বলতে পারো? একটা পুরুষ মানুষ খেটে টাকা রোজগার করতে পারো না? আরে এত ইজি টাকা পাওয়া গেলে হাঁটতে যাবো কেন? তুমি নিজের পরিচয়ে গোপন করে চচ্চুরি করে তুমি চাকরি জুটিয়ে ধরে নাও না, তোমার ওই চচ্চুরিরই একটা অংশ নি মাত্র। ভেবে নাও না তোমার ওই অসৎ কর্ম চাপা দেবার জন্যে আমার একটা মান্থলি ইনকাম। এইরকম একটা অসহায় মেয়ের উপর আর কতদিন জুলুমবাজি করবে তুমি? শাস্তি তোমাকে নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। অসহায় অসহায় তো তুমি নও মিতা, তোমার এখন এক সহায়। তোমার পিছে গিয়ে শুনলাম তুমি আবার নাকি বিয়ে করেছো, মানে এখন তো তোমার ডবল ডবল সোর্স অফ ইনকাম। দাও, আমার টাকাটা আমাকে দাও। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। আমি তোমাকে টাকা টাকা দিতে পারবো না। তো আমি এখানে আসিনি মিতা, শুধু আমার পাওনাটা আমায় দিয়ে দাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ঠিক আছে, দাঁড়াও। এই নাও তোমার টাকা। মাত্র 2000 টাকা? আরে তো আমার 1 মাসের খোরাকি, আমার যে আরো 3 মাসের টাকা চাই। 3 মাস চাকরি করছো আর টাকা দিতে পারবো না? চলো, যাও, বাকি টাকা নিয়ে আসো। বললাম তো দিতে পারবো না। তুমি তো ভালো করেই জানো না, এই টাকা যদি আমি না পাই তাহলে তাহলে তোমার সব কিছু নাশ করে দিতে আমি রেহাই দাও রমেন, তুমি আমাকে দয়া করে রেহাই দাও, আমি পারছি না। বুদ্ধিমতী মেয়ে, কত টাকা
পরিচয় নষ্ট করবে না। টাকা যদি না টাকা যদি না দাও তো কালই তোমার অফিসে যাব, আর তোমার অফিসে গিয়ে তোমার ওই অফিসারকে তোমার এই আসল চরিত্র পরিষ্কার করে বলতে হবে। তারপরের অবস্থাটা তুমি ঠিক করে নাও। তো মানুষ তুই একটা শয়তান। আমার টাকাটা আমায় দিয়ে দাও। এই নাও ছাড়ো। তিনটে মিটে গেল, আর একটা পাওনা রয়ে গেল। বিয়ে করেছো এটা তো একটা ক্রাইম। সেটাও তো একটা ক্রাইম। তার জন্য অতিরিক্ত আরো 2000 টাকাটা রেডি রেখো, সামনে সপ্তাহে আমি আবার আসবো। আমি বিয়ে করিনি। বিয়ে করনি? না। তাহলে কি তুমি দীপক বাবু চিত্ত হয়ে আছো? দাঁড়িয়ে যাও এখান থেকে। রাগ করছো কেন? আমার কাছে বলছো বিয়ে তুমি আমার কাছে বলছো বিয়ে করনি। অথচ তুমি তোমার অফিসে বন্ধু বান্ধব সবাইকার কাছে বলে বেড়াচ্ছ নাকি বিয়ে হয়ে বাবুর কাছে নিশ্চয়ই তোমার আসল পরিচয় গোপন রেখেছ। আমি তোমাদের এই সম্পর্কের মাঝখানে আসবো না, শুধু আমার টাকাটা যোগান দিয়ে যেও, তাহলেই আমি খুশি। আচ্ছা, আজ আমি আসছি, সামনে সপ্তাহে আমি আবার দাদা দাদা কি শালা দাদা, দাদা নয় শুধু দাদা। কেন দাদা, লক্ষণের মতো ভাই যখন আছে আর তিন দাদা না সেবা করছি, বললে চললাম কি করে? সেবা সারা আসছো আর আমার টাকায় মাল গিলে চলে যাচ্ছ, এর নাম তোমার সেবা? আপনার কিসের দুঃখ? লক্ষণের মতো ভাই যখন আছে আপনার দুঃখ বলুন দাদা, আপনাকে কি করে সেবা করে সন্তুষ্ট করব? আমার একটা বউ জোগাড় করে দিতে পারবি? আপনার কি রকম বউ চাই বলুন তো দাদা? মোটা সোটা, কিন্তু যার কোনোদিন ওই অসুখ হবে না। খুব হেলদি, মোটা সোটা পেয়ে গেছি দাদা, কালকেই এনে দেবো। রাস্কেল, দেখলি না শুনলি না, এই কাল কোথাকে ধরে এনে দিবি? একজন আছে দাদা, রিটায়ার্ড হেডমিস্ট্রেস, এখনো সালা বিয়ে করেনি, রিটায়ার করার পর ঠিক করেছে বিয়ে করবে, ওই সালার সঙ্গেই আমরা লাগিয়ে দেবো। তুই এক রাষ্ট্রবিদ শালা, কেন দাদা? গিটার হেডমিস্ট্রেস, ডাবল পয়েন্ট। তাহলে না দাদা, খুব হেলদি, মোটা সোটা, একখানা সালার হাত 25 কেজি ওজন। তুই আড়াই মনে লাশটাকে আমার কাঁধে চাপাতে চাস, এই তো? একটু বেশি ওজন হয়ে গেল, একটু কম ওজনের দেখবো। আমি ঠিক কিরকম করে চাইলে বলতে পারছি না। বুঝিয়ে দিন দাদা, এবার ব্যাপারে কোনো কিছু লজ্জা করবেন না, মন খোলসা করে বলে আপনার বা আপনার 7 দিনের ভেতর আপনার বাড়ি প্রজাপতি উঠবে। তুমি এমন কাউকে জোগাড় করতে পারবি না, বিয়ে
বলেছো ওই বইয়ের মতো সার্ভিস দেবে। মানে আমি বলছিলাম কি আমি ভদ্রলোক হয়ে থাকবো, কিন্তু আমার চরিত্রটা একেবারে নষ্ট হয়ে যাবে, বুঝলি? চেয়েছি দাদা, ভদ্রলোক হয়ে থাকবেন, অথচ চরিত্রটাও নষ্ট হয়ে যাবে। মানে ভদ্র মহিলার আঁচল ধরে টানাটানি করবেন, ভদ্র মহিলা কোনো অবজেকশনই হয়ে যাবে দাদা। আপনাকে একটু অ্যারেস্ট টুকেন হতে হবে। ওই যে আপনি যা চাইছেন ভদ্রলোক হয়ে থাকবেন, অথচ চরিত্রটাও নষ্ট হবে না। শালা এই আসল ব্যাপারটা কি করতে হবে তাই বল না শালা। পোশাক পরিচ্ছদে চকমুকিয়ে নে, সন্ধ্যার পর হোটেলে ঢুকে পড়তে হবে। গেলেই দেখতে পাবেন কত ছেলে মেয়ে একসঙ্গে বসে মাল খাচ্ছে। সঙ্গে বসে মাল খাবেন, তারপর হ্যালো হারিউ বলে একবার মেয়ে হাত চেপে ধরবে, সে সঙ্গে সঙ্গে আপনার গলাটা চাপতে পারবে। আপনি তখন তার হাতটা চেপে ধরবেন, সে তখন আপনার হাতটা ধরে টানবে, আপনি তখন মেঝেতে ধাপ করে পড়ে যাবেন। নেশার করে দুজনের চরিত্র নষ্ট। তারপর তারপর চ থামলি কেন? তারপর নেশা কেটে গেলে আর আগের চরিত্রে ফিরে আসবে। এত সুন্দর ব্যবস্থা হয় শালা। হ্যাঁ দাদা, ইচ্ছা মতোই চরিত্রটাকে সুতোয় বেঁধে ওপরে তুলতেও পারে, আবার ইচ্ছা মতোই সুতোয় বেঁধে চরিত্রটাকে খুব সুন্দর ব্যবস্থা দাদা। এইসব করতে গেলে কিরকম খরচা হবে দাদা? মাসে ধরুন না, বেশি না 30,000 টাকা। মাসে মাইনে পাই 15,000 আর ওর শালা গল্প শোনাচ্ছে 30,000। অত টাকা কোথায় পাবো? ঘরের জিনিসপত্র সব বেচা আরম্ভ করে দিন। ওখানে বড় লোকে সুন্দরী বইয়েরা আসে, যদি কারোর মনে দাগ লেগে পড়ে তারাই তাদের টাকা দিয়ে আপনাকে জগা তুই তো বড় কথা শোনালি রে। হ্যাঁ বলছি তো দাদা, এখনের মতো ভাই যখন আছে আপনার দুঃখ কষ্ট কিছুই থাকতে পারে না। দাদা বোতল যে ফাঁকা হয়ে গেল, তা হবে দাদা, 2,000 টাকা হবে। এই তো দিন তাহলে ঘড়িটা আমি তাহলে খুলে নি। দাদা বিয়েতে পাওয়া ঘড়ি নিজের হাতে খুলতে না খুব কষ্ট হয়। বরঞ্চ এক কাজ কর, তুই খুলে নে, আমি ভাববো শালা ওই ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে। আমি মুখটা ওইদিকে পরান, বিয়ে পাওয়া ঘড়ি দেখলে আবার মনে কষ্ট হবে। আমি তাহলে চিন্তাই করছি। দাদা চিন্তাই হয়ে গেছে, তাহলে পেটে মদ নিয়ে আসি। মনটা বড় খারাপ রে জগা, এই এত দিনের হাত ঘড়িটা কি করবেন দাদা, সমাজ বিরোধীতে দেশ বিদেশে ছেয়ে গেছে। চিন্তাই হলে আমি কি করব? তাহলে আসছি দাদা, আমি বেঁচে মদ নিয়ে আসি, আপনার বিয়ের ঘড়িটা বেঁচে। জগা বড় কথা শোনালো, কিন্তু শালা ছেলের বুদ্ধি আছে। হোটেলে গিয়ে যদি একটু মাল খেয়ে কারো মনে একটু ডাকাতে পারি। আরে
এ যে আমার শালিকা শ্রীমতী মঞ্জু দেবী, তা তুমি আবার কি অভিযোগ নিয়ে এসেছো সখী? আমি তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? এই আমার কাছে? দাও 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 দাও, ব্যাপারটা একটু বুঝে নি। এই ক্ষমা? তুমি বোধহয় ভুল বাড়িতে ঢুকে পড়েছো, যাও। আরে না না, আমি তো আর আপনার মতো নেশা করিনি, তাই আমি ঠিক বাড়িতে আর ওই ঠিক লোকের কাছেই না ক্ষমা চাইতে এসেছি। এই আচ্ছা, সূর্য পূর্ব দিকে উঠেছে তো? হ্যাঁ উঠেছে। উঠেছে তাহলে পশ্চিমে অস্ত যাচ্ছে, হ্যাঁ তাও যাচ্ছে। তাহলে তো সব ঠিকই আছে। কিন্তু তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো কেন? ভেবে দেখলাম ওই আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন না, আর একটু কারেকশন করে ওটা বোধহয় আমার মেনে নেওয়াটাই উচিত ছিল। এই, কি প্রস্তাব দিয়েছিলাম বলো তো? নেশারে ঘরে শালা কাকে কি বলি কিছুই মনে থাকে না। আপনি বলেছিলেন কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। আর আমি আপনাকে পাল্টা প্রস্তাব দিচ্ছি যে সবাই জানুক, শুধু আপনি আর আমি। তার মানে আমি চাই না যে দিদির জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যায়। সে তার নিজের দুর্ভাগ্যে আর শয্যাশায়ী, কিন্তু আপনি তো সুস্থ সবল মানুষ, আপনি তার দুর্ভাগ্যের অংশীদার কেন হবেন বলুন তো? আমার জন্য তুমি এত ভেবে ফেলেছো মঞ্জু? শুধু তাই নয়, আমারও তো বিয়ের বয়স পার হচ্ছে, আমারও তো মনে হয় যে আমিও কাউকে অবলম্বন করে বাঁচি। তুমি কি বলছো? আমার মাথায় ঢুকেও ঢুকছে না। আমি না সব ব্যবস্থা করে এসেছি, শুধুই আপনাকে গিয়ে উকিলের বাড়িতে একটা কাগজে একটা সই করে দিতে হবে। উকিল? হে, উকিল কেন? আরে চিররুগ্না স্ত্রীকে গলায় ঝুলিয়ে কি করবেন? তাকে ডিভোর্স করুন, ওই 3 মাসের মধ্যে না আদালতের ব্যাপার স্যাপার সব মিটে যাবে, আর তারপর আপনি যা চেয়েছিলেন তাই হবে, শুধু আপনি আর আমি। ওরে বাবা রে বাবা রে বাবা, এইসব কি সত্যি শুনছি নাকি হিন্দি ফিল্ম দেখছি? আরে চলুন চলুন তাড়াতাড়ি, ট্যাক্সি তো বাইরে দাঁড়িয়ে আছে। ট্যাক্সি? তুমি ট্যাক্সি নিয়ে এসেছো মঞ্জু? এই তোমার এই পরিবর্তন দেখে আমি শালা কেমন ঘাবড়ে যাচ্ছি। আজ কার মুখ দেখে উঠেছিলাম, শালা ট্যাক্সি নিয়ে যাবে ও আমার সাথে। এনেছি। তোর বৌদি প্রণাম করে না তো? আরে না না, প্রণাম কেন? যখন বৌদি হব তখন করলেই চলবে, এখন ওসব প্রণামের দরকার নেই। দাদা, ট্যাক্সি আসার সময় ট্যাক্সিতে দুটো ভদ্রলোক বসেছিল, আপনাকে তাড়াতাড়ি ওরা ডাকছে। ট্যাক্সিতে ভদ্রলোক কোথায় গেল? আরে আরে ওই উকিল বাবু বসে আছে। ছি 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 ছি, তুমি ওই উকিল বাবুকে ট্যাক্সিতে বসিয়ে রেখেছো? যাও যাও, টাকা নিয়ে এসো শীঘ্রই। উনি ভেতরে আসবেন না। আসবে না? শালার বাপ আসবে? আমি কি শালা বিনা পয়সায় কাজ করাই নাকি? যাও। আরে আরে আপনি চলুন না, এমন কেন করছেন বলুন তো? না, আমি যাবো না, বোতলটা আনালাম, না খেয়ে গেলে শালা জগা একাই সাবার করে দেবে। আর তুমি এক কাজ করো, যাও, আমি যাচ্ছি, যাও যাও আচ্ছা যাও। বেশ। দাদা, কোথা থেকে জোগাড় করলেন মালটাকে করা দেখতে? সবই কপাল, প্রস্তাব দিল। আচ্ছা দাদা, একটা কথা আছে, বিয়ের আগে কি মেডিকেল টেস্ট করাতে হয়? আসার সময় ওই ট্যাক্সিতে দুটো লোক বসেছিল না, কি বলছিল আপনাকে নার্সিংহোমে নিয়ে যাবে। হাসপাতালে নিয়ে যাবে? এই, ওরা বরাবরই করছিল। মাইরি দাদা, তুই শুনেছিস সব? মাইরি দাদা। ডাক ডাক শালা উকিলকে, কি করতে আমার নিয়ে যাবে দেখি, ডাক ডাক ডাক। উকিল বাবু ভেতরে আসুন। শালা হাসপাতালে নিয়ে যাবে। আমি উকিল। ও বাবা, বলুন আপনি ডাকছেন কেন? আপনি পারবেন? আপনি ওকে? আপনি পারবেন আমার ওই বিপদ
যথেষ্ট। আরে তাড়াতাড়ি চলুন, ওদিকে তো ট্যাক্সির মিটার অলরেডি 200 টাকা উঠে গেল। কিচ্ছু ভাবতে হবে না, সব পয়সা আমি দেবো। আপনি একটু বসুন, মালটা আনলাম, একটু মালটা খান। আরে এদিকে মাল খেতে গেলে ওদিকে তো পয়মাল হয়ে যাবে যে। তাও আমার বাড়িতে এসে এই মালটা খেলেছে, আমার পরিবারে অকল্যাণ হবে না। তাহলে আপনি এক কাজ করুন বিশ্বনাথ বাবু, এই বোতলটা বরঞ্চ গাড়িতে নিয়ে চলুন, যেতে যেতে বেশ খাওয়া যাবে। যেতে বুদ্ধিটা কিন্তু মন্দ দেয়নি, সব দিয়ে বুদ্ধি আছে। আছে অভিবাবু, আপনি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছেন। আরে আরে না না, সেই কথা আপনাকে আবার কে বললে? না না, হাসপাতালে নয়, আপনি আমার বাড়িতে যাবেন। সদস্য আমার লক্ষণের মতো ভাই, সে কোনদিন মিথ্যে বলতে পারে না তো। ও মনে পড়েছে। কে মনে করেছে? এই ব্যাপারটা একটু গোপনীয়, বুঝলেন তো? আমার গাড়িতে আরো একজন আছে, উনি এলে আপনি সব বুঝতে পারবেন, বুঝে যাবি? আচ্ছা বেশ। আচ্ছা বিশ্বনাথ বাবু, হ্যাঁ, বলুন। মঞ্জু দেবীকে খুব আপনার ভালোই লাগে, তাই না? লাগবে নাই বা কেন? কিরকম কচি কচি মুখ, কি হাসি, কিন্তু আমি বড়ই ভালোবাসি। এইবার চলো তো ভাষা ধর কোথায়? হাসপাতালে, ওই যে বউয়ের কাছে গিয়ে গোপন কথাটা শুনবে। হাসপাতালে আমি যাবো না। এরপর মার বউটাকে হাসপাতালে ফেলে রেখে দিয়ে জানতে হবে না? চল খানা দুটো রেখে, আমি একা তুলতে পারবো না। তোমরা হাসপাতালে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত হয়েছে, তাই তো? But I must not go. Your father will go. চল তুই বলে দিয়ে চল। সে বরঞ্চ ভালো, আমি ভাববো পরের সাথে বিয়ে